নমস্কার। আমার সকল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের জানাই আমার ভালোবাসা। আজকে আমি তোমাদের কাছে যে বিষয়টা উপস্থাপন করব সেটা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের গ্রুপ সি ইউনিট 1 এর প্রথম অধ্যায় শিখন ও শিখন কৌশলের মধ্যে পড়ে। শিখন কৌশলে আমাদের পুরনো সিলেবাসে ছিল 4টি শিখন তত্ত্ব। প্রথম, প্যাভলভীয় প্রাচীন অনুবর্তন। দ্বিতীয়, স্কিনারের অপারেন্ট অনুবর্তন। 3, থর্নডাইকের প্রচেষ্টামূলক তত্ত্ব এবং কোহলারের অন্তর্দৃষ্টিমূলক শিখন। নতুন সিলেবাসে আরো 4টি তত্ত্ব সংযোজিত হয়েছে। তার মধ্যে হচ্ছে বান্দুরা শিখন তত্ত্ব এবং ব্রুনারের শিখন তত্ত্ব, ভাইগোটক্সির শিখন তত্ত্ব এবং আসুবেলের শিখন তত্ত্ব। আজ আমি তোমাদের কাছে উপস্থাপন করব বান্দুরার শিখন তত্ত্ব। এবার তাহলে আমরা এখন বান্দুরার শিখন তত্ত্ব আমার সঙ্গে একটু চলো আমরা একটু দেখে নিই কি আছে, আমরা একটু জেনে নিই। প্রথম, বান্দুরা ছিলেন একজন আমেরিকান মনোবিদ। তিনি তার যে শিখন তত্ত্ব যার জন্য তিনি বিখ্যাত ছিলেন তাকে বলা হয় জ্ঞানমূলক সামাজিক শিখন তত্ত্ব। তাহলে প্রথমে আমরা জেনে নেব তিনি কি বলেছেন। বান্দুরা বলেছিলেন যে মানুষ সমাজে মিথস্ক্রিয়া করে এবং মিথস্ক্রিয়া করতে গিয়ে সে অপরের আচরণ পর্যবেক্ষণ করে, অনুকরণ করে এবং এই পর্যবেক্ষণ এবং অনুকরণের ফলে যে নতুন জ্ঞান এবং আচরণ আয়ত্ত করে তাকেই তিনি বলেছেন যে তার শিখনে সামাজিক শিখন। কেন? এটি সামাজিক পরিবেশে সংঘটিত হচ্ছে। যেহেতু এই শিখনের মধ্যে পর্যবেক্ষণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই জন্য তার শিখনকে কিন্তু বলা হয় পর্যবেক্ষণমূলক শিখন তত্ত্ব। শুধুমাত্র এই সামাজিক শিখনে পর্যবেক্ষণ ও অনুকরণই কিন্তু সম্পূর্ণ হচ্ছে না শিখনে, এখানে ব্যক্তির নিজস্ব জ্ঞান বা প্রজ্ঞাও সংযোজিত হচ্ছে। তাই জন্য বান্দুরা শিখন তত্ত্বকে জ্ঞানমূলক সামাজিক শিখন তত্ত্ব বলে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, বান্দুরা তার শিখন তত্ত্বকে ব্যাখ্যা করার জন্য তিনি ত্রিমুখী একটি বিনিময় নীতির কথা বলেছেন। দেখো এখানে একটি ত্রিভুজের মধ্যে তিনটে পরস্পর কিছু সম্পর্ক যুক্ত। কোথায় আছে? একটা হচ্ছে পার্সোনাল, অর্থাৎ যেটা হচ্ছে ব্যক্তিগত উপাদান। প্রত্যেক শিক্ষার্থীর ব্যক্তিগত উপাদান থাকে, যেমন ধরো তার প্রেরণা, ধারণা, ক্ষমতা, তার আত্মসক্ষমতা বোধ, এগুলো তার প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে অবস্থান করে। দক্ষতা, ব্যক্তিত্ব তার, আর হচ্ছে কি তার এনভায়রনমেন্ট, সেটা জড় পদার্থ হতে পারে অথবা তার প্রাকৃতিক সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশের মধ্যে তার বাবা মা, তার আশেপাশে যে শিক্ষক শিক্ষিকা রয়েছে, বন্ধু বান্ধব, সহপাঠী, তারাও হতে পারে। এবং হচ্ছে এনভায়রনমেন্ট এবং তার বিহেভিয়ার, এবং তার মধ্যে বিহেভিয়ারটির মধ্যে কি হচ্ছে? তার আত্মক্ষমতা বোধ, আত্মবিশ্লেষণ বোধ, কর্মক্ষমতা বোধ, এগুলো তার বিহেভিয়ারের মধ্যে প্রকাশ পাচ্ছে। খুব উদাহরণ দিয়ে একটা ভালো করে বুঝিয়ে দিলে তোমরা এটা কাছে খুব ক্লিয়ার হবে। এটা প্রথম হচ্ছে, ধরো একটি শিশু বা একটা শিক্ষার্থী, সে তার অঙ্কের প্রতি তার একটা আত্মসক্ষমতা বোধ রয়েছে, অর্থাৎ তার ধারণা রয়েছে অঙ্কের প্রতি। এই সময় তার শিক্ষক তাকে প্রেরণা এবং উৎসাহ যোগান। শিক্ষার্থীটি তার প্রেরণা উৎসাহ পেয়ে তার আত্মসক্ষমতা বোধকে দ্বারা সে জটিল থেকে জটিলতর অঙ্ক সে সহজে সম্পাদন করতে থাকলো, অর্থাৎ তার কর্মক্ষমতা বেড়ে গেল এবং এটার ফলে তার জীবনে সে সফলতা লাভ করলো। বান্দুরা তার শিখন তত্ত্বটিকে একটি পরীক্ষার মাধ্যমে তিনি ব্যাখ্যা করেছিলেন। তার এই পরীক্ষাতে 1961 সালে তিনি করেছিলেন বিখ্যাত একটি পরীক্ষা, যাকে আমরা বলি বোমোডল পরীক্ষা। আমি বোমোডল পরীক্ষা চলে যাচ্ছি। বান্দুরা একটি 1961 সালে উনি পরীক্ষাটি করেছিলেন। সেখানে তিনি 72টি বাচ্চা নিয়েছিলেন, শিক্ষার্থী নিয়েছিলেন। তাদের বয়স ছিল 3 থেকে 6 বছর বয়স। এই শিক্ষার্থীদের তিনি সমান গ্রুপে ভাগ করেছিলেন, অর্থাৎ ছেলে মেয়ে উভয় গ্রুপে ভাগ করেছিলেন। 3টি দলে তিনি ভাগ করেছিলেন, এ গ্রুপ, বি গ্রুপ এবং সি গ্রুপ। এই গ্রুপের কাছে অর্থাৎ 24 জন, 3টে ভাগে ভাগ করলে 72কে 24 জন, তার মধ্যে 12টি মেয়ে এবং 12টি ছেলে।
এই প্রথম গ্রুপের কাছে বোবো কে উপস্থাপন করেছিলেন পৃথক একটি রুমে নিয়ে। সেই বোবো ডলটির কাছে যখন একটা পূর্ণবয়স্ক ব্যক্তিত্ব, তার এই বোবো ডলটির কাছে খুব আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ করেছে, মারধর বকাঝকা বোবো ডলটির উপর করেছিল। বাচ্চাগুলো শুধু পর্যবেক্ষণ করেছে। দ্বিতীয়তে তারা বাচ্চাটি ওই একজন পূর্ণবয়স্ক ব্যক্তি বোবো ডলের কাছে গিয়ে ভদ্র নম্র ব্যবহার করেছে, যেমন আমরা পুতুলের কাছে করে থাকি। তৃতীয়তে কোনো মডেল দেওয়া হয়। যখন এই পরীক্ষার ফলাফল দেখা গেল, তখন দেখা গেল যে প্রথম গ্রুপ অর্থাৎ গ্রুপ 1 এই বোবো-ডল পরীক্ষার ফলাফল হেতু তারা এই বাচ্চাগুলি, এই 24 জন বাচ্চা, তারা আক্রমণাত্মক ভূমিকা নিচ্ছে বোবো-ডলের উপর। তারাও মারধর করছে, বকাবকি করছে। মেয়েদের তুলনা ছেলেরা বেশি আক্রমণাত্মক, তারা বেশি বকাবকি, বেশি মারধর করছে। এবং দ্বিতীয় দল গ্রুপ বি এবং গ্রুপ সি অর্থাৎ গ্রুপ 2 এবং গ্রুপ 3, তারা কিন্তু ভদ্র নম্র, যেভাবে একটা বাচ্চা একটা দলকে নিয়ে করতে পারে, ভদ্র নম্র স্বাভাবিক আচরণ করছে। তাহলে বন্ধুরা দেখালেন শুধুমাত্র পর্যবেক্ষণ দ্বারা, কোনো সক্রিয়তা ছাড়া, শুধুমাত্র পর্যবেক্ষণ দ্বারা বাচ্চারা কি শিখলো? শুধুমাত্র আচরণ দিয়ে, মানে পর্যবেক্ষণ করে তারা অনুকরণ করাটা শিখে গেল। এই দেখো, বাচ্চাটা আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ করেছে এবং বোবো-ডলকে মারধর করছে। আচ্ছা, এবার হ্যাঁ, বোবো-ডলের পরীক্ষার পরে আমরা আসছি ব্রুনারের তত্ত্বের ব্যাখ্যাটা আমি করে দিচ্ছি। সেখানে তিনি বলেছেন যে শুধু পর্যবেক্ষণমূলক শিখন, অর্থাৎ বোবো-ডলের পরীক্ষা আমরা কি দেখলাম, যে তারা শুধুমাত্র পর্যবেক্ষণ করে আচরণ ধারা আয়ত্ত করছে। তাহলে আমরা ব্রুনারের যে বান্ধুরা প্রথমেই যেটা বলেছিলেন তিনি, যে জ্ঞানমূলক শিখন হচ্ছে একটি জ্ঞানমূলক এবং সামাজিক প্রক্রিয়া। এখানে জ্ঞানের আয়ত্ত করার সময় শিক্ষার্থীরা কি করে না, দুটো বিষয় তারা সবসময় ফলো করে। এক হচ্ছে তার অভিজ্ঞতা, অর্থাৎ তার যে পর্যবেক্ষণ করছে, যেটা যে পর্যবেক্ষণ করছে সেটা তারা মনে রাখে এবং মনে রাখার ফলে সেটা যথোপযুক্ত অনুকরণ করে। এই যে কোনো একটি মডেলকে বা কোনো একটি বিষয়কে যখন তারা বা ব্যক্তিকে তারা যখন যথোপযুক্ত অনুকরণ করে, তখন তাকে বলা হয় এটা মডেল, অর্থাৎ শিখন মডেলিং। এবং যে প্রক্রিয়ার দ্বারা এটা করে সেটাকে বলে মডেলিং তত্ত্ব। বান্ধুরার শিখন তত্ত্বে মডেলিং এর একটি বিশেষ গুরুত্ব রয়েছে এবং সেখানে বলা হয়েছে যে অনেক সময় 3 ধরনের মডেলকে তারা ব্যবহার করে। একটা লাইফ মডেল। লাইফ মডেল কারা? শিক্ষার্থীর কাছে লাইফ মডেল হচ্ছে যাদের সে প্রতিনিয়ত দেখতে পাচ্ছে, বাবা মা, শিক্ষক শিক্ষিকা, সহপাঠীবৃন্দ, যাদের সে পরিবারের মধ্যে বা স্কুল পরিবেশের মধ্যে প্রতিনিয়ত অনুকরণ করতে পারছে। দ্বিতীয়ত হচ্ছে মৌখিক ও নির্দেশনামূলক মডেল। সেখানে শিক্ষক যে নির্দিষ্ট কোনো বিষয়কে যথোপযুক্তভাবে তাদের কাছে বিশ্লেষণ করে কিভাবে কর্ম সম্পাদন করবে সেটা বুঝিয়ে দিচ্ছে। আর 3 নম্বর হচ্ছে প্রতীকী মডেল। এখানে বিভিন্ন শিক্ষা উপকরণের সাহায্যে বাচ্চার কাছে মডেলকে উপস্থাপন করা হচ্ছে বা শিক্ষার্থীর কাছে মডেলকে উপস্থাপিত করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে, যেমন ধরো কোনো একটি সিনেমা মুভি তাদের কাছে প্রতিস্থাপন করা হলো বিভিন্ন রাষ্ট্রনায়কের চরিত্র ব্যাখ্যা করার জন্য, বা কোনো একটি গল্প বইয়ের চরিত্রকে বিশ্লেষণ করে বোঝানো হলো তাদের সেই গল্পের নায়কের চরিত্র বিশ্লেষণ করার ক্ষেত্রে, বা কোনো একটি ফুটবল ম্যাচ বা ক্রিকেটের ম্যাচকে টিভিতে বিশ্লেষণ করে দেখানো, তার গেম টিচার দেখালো কিভাবে তিনি ব্যাটিং করছেন বা কিভাবে ফুটবলে গোল দেওয়া হচ্ছে বা গোলকিপার কিভাবে সেভ করছে। এই যে প্রতীকী লাইফিং মডেলের দ্বারা তারা কিন্তু বিষয়বস্তুকে অনুকরণ, পর্যবেক্ষণ এবং অনুকরণ এবং মডেলিং এর সাহায্যে কিন্তু তারা যথোপযুক্ত শিখতে পারে। আচ্ছা, এই যখন আমরা এগুলো শিখবো, অবজারভেশনাল যখন লার্নিং হবে, তখন হচ্ছে অ্যাটেনশন, অর্থাৎ যে বিষয়টা আমরা শিখবো বা যে বিষয়টা আমরা জানবো সেই সম্পর্কে আমাদের আগ্রহ এবং মনোযোগ দিতে হবে। বিষয়বস্তু সম্পর্কে আমরা জানতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে সেই পদ্ধতি, সেটাকে আমি মনে রাখবো, রিটেনশন, মনে রাখবো, স্মরণ করবো, বা যেভাবে শিক্ষক আমাদের বলছে যেটা শেখাচ্ছেন সেটাকে আমি বারবার আমি
স্মৃতিতে মনে রাখতে থাকবো, অর্থাৎ স্মৃতির প্রক্রিয়া আমি সংরক্ষণ করবো এটাকে। এবং সেটা হচ্ছে যে রিপ্রোডাকশন, এবং সেটাকে আমি বারবার অনুকরণ করে দেখবো। ধরো কোনো একটি ক্রিকেট কোচিং ক্যাম্পে কারোর একটা বারবার ব্যাটিং দেখানো হচ্ছে, তা ব্যাটিং স্টাইল দেখানো হচ্ছে, তাহলে সেটাকে সে পর্যবেক্ষণ করছে এবং সে সেটা মনে রাখছে, এবং বারবার যখন সে ফিল্ডে নামছে তার মতো করে ব্যাটিং করা বা তার মতো করে বোলিং করার চেষ্টা সে করছে। এবং তারপরে হচ্ছে যে মোটিভেশন, অর্থাৎ সে যখন করছে এবং ভালো ফলাফল পাচ্ছে, তো প্রক্রিয়াটি বারংবার করার জন্য যা প্রেরণা যাচ্ছে। আচ্ছা, এবার আমি চলে আসছি বান্দুরা কগনিটিভ থিওরি লার্নিং এ এডুকেশনাল গুরুত্ব কি। প্রথমেই আমি বলেছি যে মডেল, আমরা শিক্ষক শিক্ষিকারা তার ব্যক্তিগত আচরণ দিয়ে বা তাদের পোশাক পরিচ্ছদ কথাবার্তা দিয়ে বাচ্চাদের কাছে আমরা অ্যাজ এ রোল মডেল আমরা তাদেরকে তুলে ধরতে পারি, অথবা প্রতীকী বিভিন্ন মডেল দ্বারা আমরা বিভিন্ন ঘটনাকে ব্যাখ্যা করে বাচ্চাদের কাছে যদি আমি স্থাপন করতে পারি, তাদের কাছে শেখাটা খুব সহজ হয়। আর হচ্ছে যে তাদের কাছে যখন আমি যে বললাম আত্মগত উপাদান, আত্মবিশ্বাস, এটা যদি আমি জাগিয়ে তুলতে পারি, আত্মসক্ষমতা বোধকে যদি জাগিয়ে তুলতে পারি, তাহলে তার কর্মক্ষমতা এবং কর্মদক্ষতা বৃদ্ধি পায়। এবং আরেকটি হচ্ছে ক্লাস কক্ষের মধ্যে তাদের প্রতিনিয়ত তাদের কর্ম বিশ্লেষণ করা, তাদের বিভিন্ন ছোট ছোট কাজ দিয়ে তাদেরকে সেই কাজটি তারা নিজের উৎসাহে পারছে কিনা শুধু অবজার্ভ করা, এবং তাদেরকে অবজারভেশনের দ্বারা শুধুমাত্র মানে শিক্ষক একদিন করে দিলেন এবং বাকি বাচ্চাদেরকে করতে দিলেন, তার নিজের হাতে যখন কার্যটা সম্পাদন করছে তখন সেই তাদের কাছে কিন্তু শেখাটা অনেক দৃঢ় হচ্ছে। এবং আমরা বারবারই জানি যে যখন আমরা কোনো পাঠ্যক্রম রচনা করছি, তখন শিক্ষার্থীর ক্ষমতা, দক্ষতা, ধারণা, বিশ্বাসের উপর নির্ভর করে কিন্তু আমরা পাঠ্যক্রম রচনা করছি। আর টিচার অ্যাজ এ মডেল, যেটা আমি বললাম, শিক্ষক তার কাছে এমন ভাবে রোল মডেল হিসেবে নিজেকে উপস্থাপন করবেন যে শিক্ষার্থী কিন্তু তাকে দেখে, শুধুমাত্র অবজারভেশন করে, তাকে দেখে তার মতো কথা বলা, তার মতো চিন্তা ভাবনা করা, বা তাকে দেখে নিজের আচরণকে তৈরি করতে পারবে। নমস্কার, আমার শিক্ষার্থী বন্ধুদের কাছে আমি আজকে উপস্থাপন করব ব্রুনারের ডিসকভারি লার্নিং। প্রথমেই জেনে নিই ব্রুনার কে ছিলেন। আচ্ছা, জেরম এস ব্রুনার ছিলেন একজন খ্যাতিনামা আমেরিকান মনোবিদ। তিনি 1960 সালে তার যে গ্রন্থটি লেখেন, দ্য প্রসেস অফ এডুকেশন, এই গ্রন্থটি যখন তিনি লেখেন, সেখানে তিনি ডিসকভারি লার্নিং এর ওপর একটা তত্ত্ব প্রকাশ করেন, বা ডিসকভারি লার্নিং বা আবিষ্কারমূলক শিখন। আমরা আজকে এই আবিষ্কারমূলক শিখন তত্ত্বটি একটু তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। তিনি বলেছিলেন যে জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীরা কি করে না, সক্রিয় অংশগ্রহণ করে। যখন সে সক্রিয় অংশগ্রহণ করছে, তখন সে সেই সমস্যাটা সমাধান করতে যাচ্ছে, সমস্যা করতে গিয়ে সে কি করছে, সমাধান করতে গিয়ে বিভিন্ন অনুসন্ধান করছে এবং সে বিভিন্ন প্রসেস আবিষ্কার করছে। যখন কোনো শিক্ষার্থীরা সঠিকভাবে অংশগ্রহণ করে শেখে, সেই শিখন স্থায়ী এবং শিক্ষাক্ষেত্রে তার দৃঢ় চেতনা এবং আমাদের শিক্ষাক্ষেত্রে সফলতা লাভ করতে পারে। আচ্ছা, দেখো এখানে ব্রুনার কি বলেছেন, ডিসকভারি লার্নিং থিওরিতে লার্নার কি করবে, তার নিজস্ব আবিষ্কার শক্তি, নিজস্ব ক্ষমতা এবং সে অনুসন্ধানের মাধ্যমে সে নতুন নতুন সক্রিয়ভাবে জ্ঞান আহরণ করতে থাকবে। এখানে ধারণার 3টে স্তরকে ব্রুনার আলোচনা করেছিলেন। আচ্ছা, তারা কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে আমরা যখন ব্রুনার বলেছিলেন যখন আমরা কোনো জিনিস ধারণা করি, তখন সংযোজক ধারণা হয়। সেটা কি, আমরা পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে যখন সাধারণ বৈশিষ্ট্যগুলিকে সামান্যীকরণ করি, তখন আমাদের একটি ধারণা গঠিত হয়। সেটা কি রকম, ধরো একটি বাচ্চা বা শিক্ষার্থীর সামনে আমরা একটি হাতির বৈশিষ্ট্যকে আমরা তুলে ধরলাম। হাতি আকারে বড় হয়, হাতির সুর থাকে, হাতির লেজটি তার আকারের তুলনায় ছোট হয়, তার পা গুলি মোটা মোটা থামের আকারের মতো হয়।
এরপর আমরা একটা বাঘের চিত্র আমি তার কাছে তুলে ধরলাম। এবার হাতির চিত্র আর বাঘের চিত্র, তাকে দুটো বৈশিষ্ট্যকে আমরা বুঝিয়ে দেওয়ার পরে কিন্তু তার শিক্ষার্থীর আজীবন কাল তার যে ধারণাটা সংগঠিত হবে, তার কিন্তু কখনোই সে কিন্তু হাতি বা বাঘ বা প্রতিটি পশু পাখির যে নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে সে কিন্তু ভুলবে না। প্রয়োজক হচ্ছে পরেরটা আছে বিয়োজক ধারণা। এটা কি হচ্ছে, যখন কোনো বিশেষ কতগুলি বৈশিষ্ট্যকে ধরে আমরা মূল বিশেষ শ্রেণীকে অন্তর্ভুক্ত করতে পারি ধারণাকে, তাকে আমরা বলি বিয়োজক ধারণা। সেটা কিরকম? ধরো একটা প্রাণী দেখলাম, যে প্রাণীটি সারা গায়ে নেই, তার ডানা আছে, তার ঠোঁট আছে, সে উঠতে পারে। পাখিটি কিন্তু সহজেই বললো, এটি বাচ্চাগুলো সহজেই বললো এটি পাখি। কিভাবে সে করলো? পাখির যে বৈশিষ্ট্যটা সে যে শিখেছে, তার সঙ্গে এই প্রাণীটি দুটি একটি বৈশিষ্ট্যকে মিলিয়ে দেখলো, এটার সঙ্গে তার মিল হচ্ছে, তাহলে তার ধারণাটা বিয়োজক ধারণা, অর্থাৎ একটা কতগুলো বৈশিষ্ট্য থেকে মূল ধারণা সে পৌঁছতে পারলো। এরপর যেটা আসছে আরেকটা ধারণা, সেটা হচ্ছে সম্পর্কযুক্ত ধারণা। যে ধারণা একাধিক শ্রেণী বিভাগ কিন্তু সেই শ্রেণীগুলি পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, এরকম ক্ষেত্রে যখন সে ধারণা গঠিত করে। যেমন ধরো আমাদের সমাজে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সম্প্রদায় রয়েছে, কিন্তু এইগুলো পরস্পর সম্পর্কযুক্ত, কিন্তু এদের মধ্যে যখন আমরা তাদের মাসিক আয়, তাদের পরিবারের সংখ্যা, জনসংখ্যা এবং তাদের জীবন ধারণের পদ্ধতি আমরা দেখছি, আলোচনা করছি, তাদের মধ্যে কিন্তু আমরা আবার ভাগ করতে পারছি। তাহলে আমরা এই তিনটে ধারণা যদি শিক্ষার্থীর মধ্যে গঠন করতে পারি, তাহলে শিক্ষা প্রক্রিয়া খুব সচল হতে পারে, এটা ব্রুনার বলেছেন। ব্রুনার আরেকটি বৌদ্ধিক বিকাশের স্তরকে তিনি ভাগ করেছিলেন। তিনি বৌদ্ধিক বিকাশের স্তরকেও তিন ভাবে ভাগ করেছিলেন। প্রথম হচ্ছে দেখো, ইনঅ্যাক্টিভ স্টেজ, আইকনিক স্টেজ এবং সিম্বলিক স্টেজ। প্রথমেই বলছি ইনঅ্যাক্টিভ স্টেজ, যেটা তিনি বলেছিলেন যে একদম অ্যাকশন বেসড, অর্থাৎ যেটা বাচ্চা 0 থেকে 3 বছরের শিক্ষার্থীর মধ্যে আমরা দেখি, তারা সক্রিয়তা ভিত্তিক শিক্ষা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। অর্থাৎ যদি একটা বাচ্চাকে আমরা বল দিই, সে কিন্তু বলের আকার, বলের রং সে কিন্তু সহজেই শিখে যাবে। একটা গাড়ি দিই, সেই গাড়িটা নিয়ে কিন্তু সে বসে থাকবে না, সে গাড়িটা বারবার চালাবে, অর্থাৎ গাড়ির গতি এবং গাড়িটা যে চালাতে গিয়ে যে শক্তিটা লাগছে সেই সম্পর্কে তার কিন্তু সম্যক ধারণা থাকবে। সে কিন্তু সক্রিয়তা ভিত্তিক শিক্ষার দিকে বেশি আগ্রহী হয়। পরের স্টেজে আসছে আইকনিক স্টেজ। এইটা হচ্ছে চিত্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা যখন শেখে। এই বয়সটা হচ্ছে 3 থেকে 11 বছর, মানে এর ঠিক পরে, অর্থাৎ মানে ইনঅ্যাক্টিভ স্টেজের, অ্যাকশন বেস স্টেজের ঠিক পরেরটা। অর্থাৎ এইখানে আমরা দেখছি 3 থেকে আমরা 11 বছর, 10 বা 11 বছর বয়স পর্যন্ত। এইখানে বাচ্চাদের কাছে যদি আমরা কোনো মডেল, চিত্রকল্প, মডেল, চার্ট, ম্যাপ উপস্থাপন করে তাদের কাছে বিষয়বস্তু আমরা উপস্থাপন করতে পারি, তারা সহজেই বিষয়বস্তু কিন্তু অনুধাবন করতে পারে। পরের স্টেজে আসছে দেখো সিম্বলিক স্টেজ বা ল্যাঙ্গুয়েজ বেস স্টেজ। এইখানে বয়সটা হচ্ছে কৈশোরের বয়স, অর্থাৎ 11 থেকে পরবর্তী বয়স পর্যন্ত। এই সময় শিক্ষার্থীরা সিম্বল, চিহ্ন বা তাদের জটিল কোনো ভাষা বিষয়, বিশ্লেষণধর্মী বিষয় সে কিন্তু সহজে শিখতে পারে। অর্থাৎ আমরা এই 3টে স্তরের আমরা দেখছি, যারা ভাষার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারে বা তারা অঙ্কের সমীকরণ দিয়ে তারা অঙ্ক সলভ করে দিতে পারছে, অর্থাৎ প্রতীক, ভাষা এগুলো ব্যবহার করে সে কিন্তু শিক্ষণটা কমপ্লিট করতে পারছে বা শিক্ষণের পরবর্তী স্তরে, জটিল স্তরে গিয়ে পৌঁছতে পারছে। আচ্ছা, এইখানে স্টেজটাকে আমি আবার ভাগ করে দিয়েছি। এটা ইনঅ্যাক্টিভ স্টেজে এটা থ্রু অ্যাকশন শিখছে, আর এখানে ভিজুয়াল, এবার কি করছে, ভিজুয়াল বিভিন্ন চার্ট, ম্যাপ, যেটা আমি তোমাদের বললাম, আর ল্যাঙ্গুয়েজ বা ম্যাথমেটিক্যাল সিম্বল দিয়ে কিন্তু প্রবলেম সলভ করার ক্ষমতা সে এখানে করে নিতে পারছে। কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে এখানে। ব্রুনার যে বলেছেন যে আমরা যখন ধারণার আত্মীকরণ ঘটাচ্ছি, তখন আমরা শিক্ষণটা উদ্ভাবনী কৌশল আছে। অর্থাৎ কোনো বাচ্চা যখন শিখছে, যখন সে শেখাটা তো নিজে করতে পারছে বা নিজে সেটা বারবার প্রয়োগ করতে পারছে, তখন সে বাচ্চার শেখার আগ্রহ দ্বিগুণ হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্রুনার এই প্রসঙ্গে আরেকটি কথা বলেছিলেন, যেটা আমি আসছি, সেখানে হচ্ছে
এই যে শর্টপিল একটি পাঠ্যক্রমের কথা বলেছিলেন। এখানে বলছেন বুনারি প্রথম এই শর্টপিল পাঠ্যক্রমটা এটা একটা শিক্ষা পদ্ধতি। সেখানে কি বলছে, যখন আমরা কোনো ধারণা বা কোনো বিষয়বস্তু প্রতিটি স্টেজে মানে একদম সরল থেকে জটিল স্টেজে নিয়ে যেতে পারছি, অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হায়ার স্কেলে আমরা একটা ধারণাকেই বারবার উপস্থাপন করছি, পুনরাবৃত্তি ঘটাচ্ছি। কিভাবে? ঠিক যখন প্রাথমিক স্তরে যখন আমরা তার কাছে গিয়ে উপস্থাপন করছি, তখন ধরো ভগ্নাংশের একটি অঙ্ক, তাকে শুধু ভগ্নাংশটি আমি শেখালাম। পরবর্তী খেলে যখন স্টেজে যখন সে প্রাথমিকের পরে প্রাথমিক বা মাধ্যমিক স্তরে যাচ্ছে, তখন আমি ভগ্নাংশের যোগ বিয়োগ শেখালাম। তখন সে মাধ্যমিক স্তরে যাচ্ছে, তখন তাকে আমরা বীজগণিত শেখালাম। পরপর ক্রমশ সরল থেকে জটিল স্তরের দিকে যাচ্ছে, এবং যখনই সে সরল থেকে জটিল স্তরের দিকে যাচ্ছে, একটি বিষয় সে যখন বারংবার পুনরাবৃত্তির মাধ্যমে সে ধারণাকে বিভিন্ন ক্লাসের ধাপে ধাপে ফিরে পাচ্ছে, আর ধাপে ধাপে সে সরল থেকে জটিলতর অঙ্কের দিকে যাচ্ছে বা বিষয়ের দিকে যাচ্ছে, তখন তার ধারণাও দৃঢ় হচ্ছে, তার বিষয়বস্তু সম্পর্কে একটা সম্পূর্ণ কংক্রিট নলেজ হচ্ছে, এবং সে ধারণাকে যুক্ত করতে পারছে। এবং সব থেকে বড় কথা, পরবর্তীকালে ক্লাস 11-12 সে ক্যালকুলাসের অঙ্ক সহজভাবে করতে পারছে। অর্থাৎ প্রথমবার সহজভাবে শেখাবো, পরবর্তীকালে একটু জটিলভাবে শেখাবো, আরো গভীরতর জটিলতার দিকে বিষয়বস্তুকে বারংবার উপস্থাপন করতে থাকবো। যেমন ধরো আমরা ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছোট কবিতা আমরা প্রাথমিক স্তরে পড়েছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গল্প, ছোট গল্প বা চরিত্র বিশ্লেষণ করতে শিখছি। এই পরবর্তীকালে 11-12 যখন আমরা এলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা দার্শনিক রূপে বা রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা অ্যাজ এ শিক্ষাবিদ রূপে আমরা কিন্তু বিশ্লেষণ করতে পারছি। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটি মানুষ, তার বিভিন্ন যে কার্যকলাপ সরল থেকে জটিলভাবে বা ক্যারেক্টার বিশ্লেষণ করা, তার বিভিন্ন কর্মপদ্ধতিকে আমরা বিশ্লেষণ করার ক্ষমতা আমরা গ্রহণ করতে পারছি। তাহলে আমরা একটি বাচ্চাকে যখন শেখাবো, তাকে সরল থেকে জটিল স্তরের দিকে যখন নিয়ে যাব, তার শিক্ষণ পদ্ধতিটি খুব সহজভাবে তার কাছে এসে পৌঁছবে। এবং তার যখন বয়সক্রমে যখন তার কাছে এসে পৌঁছচ্ছে কোনো জিনিস, সে কিন্তু ছোটবেলা থেকে যেভাবে শিখেছে, যেমন যখন আমরা ভাষা শিখছি, বারবার যখন অ ক খ শিখেছি, যখন বর্ণটা শিখে গেছি আমরা, তখন কিন্তু আমরা শব্দ গঠন করতে পেরেছি। শব্দ গঠন যখন করতে পেরেছি, তখন আমরা বাক্য রচনা করতে পেরেছি। বাক্য রচনা যখন করতে পেরেছি, তখন আমরা কিন্তু প্রশ্ন উত্তর লিখতে পেরেছি। প্রশ্ন উত্তর যখন লিখতে পারছিলাম, তখন আমরা রচনাধর্মী প্রশ্ন, বিশ্লেষণধর্মী প্রশ্ন সবকিছু কিন্তু আমরা করতে পারছিলাম। এবার শিক্ষাগত তাৎপর্য। আচ্ছা, আমরা যে বলছি প্রবলেম সলভিং অ্যাপ্রোচ এবং এনকারেজিং আমরা ক্রিয়েটিভিটি, এবং বাচ্চাদের হচ্ছে যে যখন আমরা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ বাচ্চাদের কাছে নিয়ে আসছি, বাচ্চারা যখন সেটা হাতে কলমে করছে, শিক্ষার্থীরা সে হাতে কলমে করার ফলে যখন তার এই কর্মটা শেখার ফলে যখন তার একটা দৃঢ় বিষয়বস্তুর প্রতি একটা ধারণা ঘটছে, সেই বিষয়বস্তুর প্রতি কিন্তু তার একটা স্থায়ী আগ্রহ তৈরি হচ্ছে, এবং দেখা যাচ্ছে দীর্ঘস্থায়ী আগ্রহ, উৎসাহী, তারা এই পড়াশোনার প্রতি বেশি মনোযোগী হচ্ছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো বাচ্চা যদি খুব ক্রিয়েটিভ হয়, তাকে যদি আমরা গতানুগতিক শিক্ষার সঙ্গে সঙ্গে উদ্ভাবনী শক্তির মাধ্যমে শেখাই, তাহলে তার এই উদ্ভাবনী শক্তিটি তার পরবর্তীকালে কর্মপদ্ধতিতেও অনেক বেশি ফলদায়ী হয়। এবং বাচ্চারা আমরা দেখছি যে শিক্ষার ক্ষেত্রে সৃজনশীলতার একটি ভিত্তি গড়ে ওঠে এই লার্নিং এর ফলে। ব্রুনারের শিক্ষার বলছে যে আমরা যখন সক্রিয়ভাবে শিখছি, তখন তার একটি গতি থাকছে, এই শেখার একটি আনন্দ থাকছে, শিক্ষা ক্ষেত্রকে গতিময়, আনন্দদায়ক করে তুলছে। এবং উদ্ভাবনী শক্তির ফলে আমরা এই যে শর্টপিল পাঠ্যক্রম আমরা দেখছি, এই শর্টপিল পাঠ্যক্রমের মধ্যে একটা বুদ্ধির, আমাদের আমরা জানি বৃদ্ধি বিকাশের একটা ভূমিকা রয়েছে শিক্ষার মধ্যে। এই বুদ্ধি বিকাশ এবং বৃদ্ধি বিকাশ এবং বুদ্ধির যে আমাদের ম্যাচুরিটির সাথে সাথে আমরা যে পাঠ্যক্রমকে আরো সরল থেকে জটিলতর করে তুলছি, পাঠ্য বিষয়ের মধ্যে একটি তাদের একটা দৃঢ় একটা ধারণা তৈরি হয়। এবং আফটার যে এডুকেশনের শেষে আমরা দেখতে পাচ্ছি বিষয়বস্তু সম্পর্কে, ধারণা সম্পর্কে একটা তার একটা সুস্পষ্ট ধারণা থাকে যে কোনো বিষয়ের প্রতি, বা মুখস্থ না করে
সে যেহেতু হাতে কলমে শিখছে, আবিষ্কারের মাধ্যমে শিখছে, তো এই শিক্ষাটা কিন্তু তার দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘদিন মনে থাকে। এবং উদ্বোধনী শিক্ষণের একটা কার্যকারিতা আমাদের শিক্ষণের ক্ষেত্রে সর্বকালীন আমাদের একটা ভূমিকা রেখেছে। নমস্কার। এটা যেটা আমি তোমাকে এখন যখন বললাম, এডুকেশনাল ইমপ্লিকেশন, যখন নিজের কর্ম পদ্ধতির মাধ্যমে শিখেছে, সে যখন নিজে এক্সপেরিমেন্ট করে করে শিখছে এবং এনকারেজ করছে, এবং তার প্রতিটা বিষয় যখন তার সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে তাকে নিজেকে, এর ফলে শিক্ষণটা অনেক দৃঢ় হচ্ছে। নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের আশুবেলের মিনিংফুল লার্নিং থিওরিটি তোমাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, ডেভিড আশুবেল ছিলেন একজন আমেরিকান মনোবিজ্ঞানী। তিনি তার অর্থপূর্ণ শিখন তত্ত্বের জন্য বিখ্যাত। তিনি 1974 সালে এডুকেশনাল সাইকোলজি গ্রন্থে তিনি একটি আর্টিকেল লিখেছিলেন, এই কগনিটিভ ভিউ। এই কগনিটিভ ভিউ, এই আর্টিকেলে তিনি অর্থপূর্ণ শিখনের কথা বলেন। সেখানে তিনি কি বলেন, যে শিক্ষার্থী প্রকৃতভাবে শেখে যখন কোনো জ্ঞান, নতুন জ্ঞান সে তার পূর্ব জ্ঞানের সাথে যুক্ত করতে পারে। ধরো, তখন তার নতুন জ্ঞান সে আহরণ করছে, তার পূর্বের যে জ্ঞান রয়েছে, যেটা স্মৃতিতে রয়েছে, বা স্মৃতিতে যখন একটি জ্ঞানমূলক স্কিমার সাথে যুক্ত হয়ে রয়েছে, তার সঙ্গে যখন যুক্ত হয় তখন নতুন জ্ঞানটি সংযুক্ত হয় এবং অর্থপূর্ণ শিখন সংঘটিত হয়। অর্থাৎ তিনি বলেছেন যে তার সঙ্গে কিন্তু পিয়াজের চিন্তা ভাবনার অনেকটি মিল ছিল। তিনি 4 প্রকার শিখনের কথা মূলত বলেছেন। এখন আমরা দেখে নেব। আচ্ছা, তিনি প্রথমে এটাই দেখে নাও, যেটা আমি এতক্ষণ বোঝালাম তোমাদের। মিনিংফুল লার্নিং বলতে উনি কি বুঝিয়েছিলেন, যখন নতুন কোনো ইনফরমেশন আমার পূর্বতর জ্ঞানের সাথে যুক্ত হচ্ছে, তখনই কিন্তু আমার নতুন জ্ঞান, মানে দুটি জ্ঞানের মিশ্রণে নতুন জ্ঞান সংঘটিত হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে তিনি 4 ধরনের জ্ঞানের কথা বলেছিলেন, শিখনের কথা বলেছিলেন। প্রথম হচ্ছে গ্রহণজনিত শিখন। সেটি কি? গ্রহণজনিত শিখন হচ্ছে আচ্ছা, গ্রহণজনিত শিখন হচ্ছে যখন ইন্দ্রিয়ের সাহায্যে আমরা কিছু প্রত্যক্ষ করি এবং সেটি আমরা না বুঝেই গ্রহণ করি, এবং সেটি আমরা গ্রহণজনিত, প্রাথমিকভাবে অর্থ আমরা একটা কিছু বার করে নিই, তাকে আমরা গ্রহণজনিত শিখন বলে থাকি। দ্বিতীয়ত হচ্ছে অর্থপূর্ণ শিখন বা রোট লার্নিং। সেটা কিরকম না, এক প্রকার শিক্ষার্থী যখন কোনো তথ্য সংগ্রহ করছে, তখন তার বোধগম্যতা স্তরে না পৌঁছলেও ভাবলে সে যান্ত্রিকভাবে সেটা উপস্থাপন করে দিচ্ছে। কিরকম সেটা? ধরো, তখন আমরা কোনো ভাষা শিখছি, তখন আমরা দেখবে অর্থহীন ভাবে কিন্তু অ আ ক খ ছোটবেলায়, এবিসিডি ছোটবেলায়, 1 2 3 4 ছোটবেলায় বাবা মা প্র্যাকটিস করিয়েছেন, আমরা যান্ত্রিক ভাবে প্র্যাকটিস করে গেছি। সেটা আমরা না বুঝেই কিন্তু আমরা যান্ত্রিক ভাবে উপস্থাপন করে গেছি। সেটা হচ্ছে আমাদের বোধহীন শিখন। তৃতীয় হচ্ছে আমাদের অর্থপূর্ণ শিখন, যেটা আমাদের এই প্রকার শিখনে শিক্ষার্থী যে তথ্যটি সংগ্রহ করছে এবং তার বোধগম্যতা, মানে আগে পূর্বতর জ্ঞানের সাথে বোধগম্যতা স্তরের সাথে সেটা সেই স্তরটি স্পর্শ করছে, এবং সংগৃহীত নতুন তথ্য এবং পুরনো তথ্যের মধ্যে একটি সংমিশ্রণ ঘটছে এবং নতুন জ্ঞানের বিন্যাস হচ্ছে। একে বলে মিনিংফুল লার্নিং। যেমন ধরো, তার সে হয়তো অনেক সময় আমরা অনেক জ্ঞান অর্জন করে থাকি, যেটা পূর্বতর জ্ঞানকে আরো সমৃদ্ধ করে। সেই সময় আমাদের এই জ্ঞানগুলো হচ্ছে আমাদের অর্থপূর্ণ শিখন। তৃতীয়তে আরেকটা হচ্ছে উদ্ভাবনী শিখন, যেটা খুব ইম্পর্টেন্ট। এই প্রকার শিখনে শিক্ষক শিক্ষার্থীকে কিছু শেখালেন, শেখানোর ফলে শিক্ষার্থী সেই শিক্ষকের শেখানোর তথ্যের উপর ভিত্তি করে আর নতুন নতুন তথ্য তারা সংগ্রহ করলো, সে তথ্যগুলো বিশ্লেষণ করলো, সে নতুন কিছু তথ্যকে আবিষ্কার করলো, এবং যে পূর্বতন শিক্ষকের যে তথ্যটি ছিল তার সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করতে পারলো বা মেলবন্ধন ঘটাতে পারলো। একে আমরা বলি যে উদ্ভাবনী শিখন।
আচ্ছা, এবার আশুবেল এই শিক্ষণ যে পদ্ধতিটি, সেখানে একটি তার একটা সংযোগমূলক তত্ত্ব তিনি ব্যাখ্যা করেছিলেন। সেটা কি? সিদ্ধান্তমূলক। আচ্ছা, এটা আমি যেটা পড়ালাম সেটাই তোমাকে আরেকবার আমি এটা এখানে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। মিনিংফুল লার্নিংটা কি হচ্ছে, অ্যাডভান্স অর্গানাইজারটা আমি পরে বোঝাচ্ছি এক্ষুনি। আচ্ছা, এখানে কি বলছে, এখন সাবসামশনটা বোঝাচ্ছি তোমাদের। আচ্ছা, এখানে কি বলছে যে একটা সংযোগ তত্ত্ব, শিক্ষণের সংযোগ তত্ত্ব, সেটা কি? প্রথম হচ্ছে সিদ্ধান্তমূলক শিক্ষণ বা ডেরিভেটিভ সাবসামশন। সেটা কি হচ্ছে? এই প্রক্রিয়ায় শিক্ষার্থী কি করছে, যার মূল যে ধারণা সম্পর্কে সে অবগত থাকছে, সে ধারণার উপর ভিত্তি করে উপধারণা গঠন করতে পারছে। যেমন ধরো, আমরা জানি যে ফুল থেকে ফল হয়, এই ধারণা আমাদের রয়েছে। এই উদাহরণ আমি যখন খুঁজে যাচ্ছি, আমের বকুল থেকে আম ফল হচ্ছে, এই যে বিষয়টা সিদ্ধান্তমূলক শিখন। পরে আসছি সহ সম্বন্ধমূলক শিখন, অর্থাৎ যেটা ধরো আমাদের কোরিলেটিভ শিখন। সেটা কি? যখন আমি একটা নতুন তথ্য গ্রহণ করলাম, নতুন তথ্যটি গ্রহণ করার ফলে পুরনো তথ্যটি আমাকে সমৃদ্ধ করে তুলবে। কিরকম হলো এটা? যেমন ধরো, আমি জানি সমস্ত পাখি উঠতে পারে, শিক্ষার্থীর এই সম্পর্কে জ্ঞান আছে। যখন সে নতুন ভাবে জানতে পারলো যে কিছু কিছু পাখি আছে তার কিন্তু উঠতে পারে না, যেমন পেঙ্গুইন, তাহলে তার পূর্বতন জ্ঞান ছিল যে সব পাখি উঠতে পারে, তার জ্ঞানটি পরিবর্তিত হলো, সমৃদ্ধ হলো। তখন সে জানলো যে কিছু কিছু পাখি আছে তারা উঠতে পারে না। আচ্ছা, এবার হচ্ছে অধীনস্থ শিখন। সেটা কিরকম? বা সুপার অর্ডিনেট লার্নিং বা সাবসামশন। এটা কি না, এখানে শিক্ষার্থী মূল ধারণা সম্পর্কে তার ধারণা নেই, কিন্তু তার আশেপাশে বিভিন্ন বিষয় সম্পর্কে তার ধারণা রয়েছে। যেমন ধরো, বাচ্চা নাম্বারিং জানে, কিন্তু কোনটা অড নাম্বার কোনটা ইভেন নাম্বার জানে না, কিন্তু নাম্বারিং জানে। কোনো বাচ্চা অনেক প্রাণী চেনে, কিন্তু স্তন্যপ্রায়ী প্রাণী কোনগুলো সেগুলো সে জানে না। অর্থাৎ গরু, ছাগল, এগুলো যে স্তন্যপায়ী প্রাণী, সেই সম্পর্কে তার ধারণা তৈরি হয়নি। আচ্ছা, এবার হচ্ছে সংযোগমূলক শিখন বা এটা হচ্ছে যে কম্বিনেশন সাবসামশন। এটা কিভাবে হচ্ছে? যে প্রক্রিয়ায় পূর্ববর্তী জ্ঞানের ভিত্তিতে একই স্তরে নতুন জ্ঞান তৈরি হয়। যেমন ধরো, একটি বাচ্চা কে শিক্ষক বোঝালেন কিভাবে বাষ্পীভবন হয়। বাষ্পীভবনের সঙ্গে সঙ্গে সে বুঝতে শুরু করলো যে কিভাবে মেঘ সৃষ্টি হয়, কিভাবে বৃষ্টি হয়। তাহলে এই বাষ্পীভবন জ্ঞানটি তাকে আরো কিছু কিছু জ্ঞান অর্জন করতে সহায়তা করলো, সংযোগমূলক একটা ধারণা তৈরি করলো যে বৃষ্টি তাহলে এইভাবেই হচ্ছে, তাহলে মেঘও এইভাবে সৃষ্টি হচ্ছে। এই বাষ্পীভবন টোটাল প্রক্রিয়াটার সঙ্গে সঙ্গে তার অনেকগুলো জ্ঞান সে ধারণা করতে পারলো। আশুবেলের তার নিজের শিক্ষণ পদ্ধতি নিয়ে অনেক গবেষণা করেছিলেন। তার মধ্যে মূল তার যে গবেষণার ক্ষেত্র, সেটা হচ্ছে অ্যাডভান্স অর্গানাইজার, যেটা কিভাবে শিক্ষার্থীকে নতুন জ্ঞান অর্জন করতে সহায়তা করে। এবং আমরা সেটা আজকে আসছি পরবর্তী পর্যায়ে। সেখানে হচ্ছে এটি হচ্ছে অ্যাডভান্স অর্গানাইজার হচ্ছে একটি কৌশল। আচ্ছা, এখানে কি হচ্ছে? একটা কৌশল, তার 3টে ফেজ আছে। আচ্ছা, এখানে আমরা বলবো যে ধরো শিক্ষক যখন ক্লাসে গেলেন, গিয়ে তিনি শিক্ষার্থীদের কাছে একটি ধারণা, সামগ্রিক একটি, তার আগেই বলছি আমাদের যে কোনো জ্ঞান অর্জন করতে গেলে আমাদের পূর্বতর জ্ঞানের সহায়তা লাগে। অর্থাৎ আমি তখন নতুন জ্ঞান অর্জন করতে গেলে আমাদের পূর্ব অভিজ্ঞতা বা পূর্ব জ্ঞানের সাথে আমাদের একটা সংযোগ স্থাপন করতে হয়। তাহলে একইভাবে আমরা শিক্ষক যখন এলেন, ধরো আমি পদার্থর, উনি বিভিন্ন প্রকার পড়াবেন, তিনি শিক্ষক ক্লাসে এসে প্রথমেই তার পূর্ব জ্ঞান তাকে বাচ্চাদের বললো, আচ্ছা তোমরা সবাই তরল পদার্থ দেখেছো, তরল দেখেছো, জল দেখেছো? বাচ্চারা সবাই হাত তুললো, হ্যাঁ আমরা জানি। আচ্ছা, এবার বাষ্প দেখেছো কিনা, বা তোমরা বরফ দেখেছো কিনা? অর্থাৎ পদার্থের যে বিভিন্ন প্রকার, সেটা সম্পর্কে বাচ্চাদের ধারণা আছে কিনা, সেই সম্পর্কে শিক্ষক একটা ধারণা তৈরি করে দিলেন। এবার শিক্ষার্থী যখন অ্যাডভান্স অর্গানাইজার উপস্থাপন করবে পাঠ শুরুর আগে,
তখন তাকে কিছু কিছু হেল্প নিতে হবে। যেমন ধরো তাকে কি করতে হবে, বিভিন্ন চার্ট, মডেল বা মৌখিক বিবরণীগুলোকে তৈরি করে নিয়ে আসতে হবে, যেখানে আসন্ন পাঠের প্রতি শিক্ষার্থীরা যাতে মনোযোগী হয় এবং বিষয়বস্তু উপস্থাপন করলে যাতে তাদের সাথে আন্তঃসম্পর্ক তৈরি করতে পারে এবং তথ্যগুলি পূর্বের যে জ্ঞান রয়েছে তার সাথে মিল খুঁজে পায় কিনা, এগুলো কিন্তু শিক্ষক বারবার ক্লাসে অ্যাডভান্স অর্গানাইজার যখন উপস্থাপন করবে দ্বিতীয় ফেজে, তখন তিনি বারবার কিন্তু সেটাকে দেখবেন। আচ্ছা, শিক্ষণীয় উপাদানগুলো উপস্থাপনের সময় মূল পাঠ্য বিষয়বস্তু শিক্ষার্থীদের সামনে তুলে ধরবেন। এবার শিক্ষার্থীদের যখন বিষয়বস্তু তুলে ধরলো তখন প্রত্যেকটি বিষয়ের মধ্যে একটি মূল ধারণা বা কেন্দ্রীয় একটি বিষয় থাকে। প্রত্যেকটি পাঠ্য বিষয় বিশ্লেষণ করলে একটি মূল ধারণা থাকে বা একটা মূল বিষয় থাকে, সেইটির সাথে শিক্ষার্থীরা সম্পর্ক স্থাপন করতে পারছে কিনা বা তার জ্ঞান বা প্রজ্ঞা, বাচ্চাদের প্রত্যেকটি বাচ্চার জ্ঞান ও প্রজ্ঞার লেভেল আলাদা। একই ক্লাসরুমের মধ্যে অনেক বাচ্চা থাকলেও প্রত্যেকেরই একই প্রকার জ্ঞান অর্জনের ক্ষমতা, একই প্রকার পূর্বতর জ্ঞান থাকে না। তাহলে শিক্ষককে এমন ভাবেই তৈরি করতে হবে অ্যাডভান্স অর্গানাইজার, যে ক্লাসের সমস্ত বাচ্চা যাতে এই ক্লাসরুমের সঙ্গে সংযুক্ত হলে যাতে সবাই তাল মিলিয়ে একটা শিক্ষণীয় বিষয়কে গ্রহণ করতে পারে। এবং তৃতীয় পর্যায়ে আসে এটা হচ্ছে যে শিক্ষার্থীরা যে বিষয়বস্তু শিখলো সেটার সঙ্গে তুলনা করতে পারছে কিনা, উদাহরণ দিতে পারছে কিনা, বিশ্লেষণ করতে পারছে কিনা, বা বিষয়বস্তু তারা নিজেরা নিজের মতো করে উপস্থাপন করতে পারছে কিনা। তাহলে এই বিষয়টিকে নিয়ে যখন বিষয়টাকে সম্পূর্ণভাবে উপস্থাপন করানো হলো, তখন বিষয়বস্তুটি অ্যাডভান্স অর্গানাইজের পরে বাচ্চাদের কাছে খুব সহজ সরল ভাবে উপস্থাপিত হলো। আচ্ছা, এটা আমি পড়িয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা, এটা দেখে নাও আমাদের অ্যাডভান্স অর্গানাইজার, যেটা আমি বললাম যে আমরা বাচ্চারা নতুন ইনফরমেশন নিচ্ছে, সেটার ফলে সে তুলনা করতে পারছে কিনা, বিশ্লেষণ করতে পারছে কিনা, এটা আমাদের অ্যাডভান্স অর্গানাইজারের মূল বিষয়বস্তু। আচ্ছা, এবার আমরা প্রথমেই বললাম যে আমরা যেহেতু আগের পূর্বতন জ্ঞানকে বিশ্লেষণ করে নতুন জ্ঞান অর্জন করছি, বিশ্লেষণধর্মী চিন্তা ভাবনা নিয়ে আসছি, নতুন জ্ঞান উপলব্ধি করতে পারছি, সক্রিয়তা ভিত্তিক শিক্ষার কথা বলছি, তাই জন্য আশুবিলের শিক্ষা ক্ষেত্রে ভূমিকা সর্বাধিক এবং ক্লাসরুম টিচিং এর ক্ষেত্রে তিনি ভীষণ পরিমাণে তার শিক্ষণীয় বিষয়টি অ্যাডভান্স অর্গানাইজার মডেলটি প্রচন্ডভাবে ক্রিয়াশীল। এবং আমরা যখন শিক্ষকরা যখন পড়াতে যাই তখন আমরা দেখি যে এই অ্যাডভান্স অর্গানাইজার মডেল আমাদের শিক্ষকদের ক্লাসরুম টিচিংকে আরো বেশি উৎসাহিত, উজ্জীবিত করে তোলে শিক্ষার্থীদের ক্ষেত্রে, এবং শিক্ষার্থীরা খুব উৎসাহিতভাবে জ্ঞান লাভ করতে পারে এবং সেই জ্ঞান দীর্ঘস্থায়ী হয়। নমস্কার।